ধ্রুব নিজের হাতে সকালকে খাইয়ে দেয়। সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে, মনে মনে ভাবে এত সুখ কেন তার কপালে, ধ্রুব তার এত যত্ন কেন করে। সকাল ভাবতে ভাবতে খাবার খায়। ধ্রুব খাবার খাওয়া শেষে বিছানায় বসে বলল, তা মহারানী, খাবার কেমন ছিল? সকাল ততক্ষণে বালিশে মাথা রেখে শুয়ে পড়েছে। ধ্রুবর কথাই বলল, মজা। ধ্রুব সকালের মুখোমুখি বিছানায় হেলান দিয়ে শুয়ে বলল, আর খাইয়ে দেওয়া মানুষটা? সকাল ধ্রুবর কথায় ঠোঁট টিপে হাসে। ধ্রুবের চোখে মুখে দুষ্টুমির রেশ। সে তাকানোতে ধ্রুব ভুরু নাচিয়ে দেয়। সকাল বলল, ভালোই। ধ্রুব সকালের চোখের দিকে তাকিয়ে বলল, ভালো? হ্যাঁ, তাহলে প্রেমে কেন পড়ছো না? ধ্রুবর কথায় সকাল খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে কম্বলের নিচে মুখ লুকায়। ধ্রুব কম্বল টেনে বলল, লুকাচ্ছ কেন? উত্তর দাও, তারপরে লুকাও। সকাল ধ্রুবর গভীর চোখে চোখ রাখে। ধ্রুবর চোখের ভাষা কেমন যেন নেশা নেশা ঘোর লাগা। সকালের শরীর ঝিমঝিম করে ওঠে। ধ্রুব সকালের হাত ধরে নেয়। সকালের শরীর কেঁপে ওঠে। আস্তে করে বলল, প্রেমে পড়তে হবে নাকি? হ্যাঁ, এত ভালো একটা ছেলে তোমার আশেপাশে ঘুরঘুর করছে, প্রেমে না পড়লে হবে? আচ্ছা, পড়ব। ধ্রুব জেদ করে বলল, এখনই পড়ো। আচ্ছা, পড়লাম। ধ্রুব মাথা নেড়ে না করে বলল, এভাবে না, আমাকে একটা চুমু খাও, তাহলে বুঝবো আসলে প্রেমে পড়েছ। কি বলে, পাগল নাকি? চুমু খেয়ে প্রেমে পড়ার প্রমাণ দিতে হবে নাকি? সকাল হতভম্ব চোখে তাকিয়ে বলল, কখনো না। ধ্রুব নাছোড়বান্দার মতো বলল, তাহলে আমি দেই? এটা বলে সকালের হাতে টুপ করে একটা চুমু দিয়ে দিল। সকাল ফিসফিস করে বলল, হাত ছাড়ুন। কেন? লজ্জা লাগছে। ধ্রুব মাথা নেড়ে না বোঝালো। সকাল বলল, হাত না ছাড়লে আমি মিতু আপুর রুমে চলে যাব। ধ্রুব মুখ অন্ধকার করে ফেলে। এই বাচ্চা তাকে হুমকি দেয়। গম্ভীর গলায় বলল, বিয়ে করা বর হই আমি তোমার, এতটুকুন আদর তো নিতেই পারি। অন্যদের মতো জোর করে অধিকার আদায় করলেই তো ভালো হতো, তাই না? সকাল নিজেও মনে মনে ধ্রুবের উপরে কৃতজ্ঞতা যাপন করে। ধ্রুব অন্যদের থেকে আলাদা। শরীরের চাহিদা মেটাতে তাকে কষ্ট দেয়নি, বরং সময় নিয়ে কাছে আসছে। তার ছোট মনে ঝড় তুলে তা সুনামনীয় রূপ ধারণ করেছে। বড়ই পাজি এই ছেলেটা। ধ্রুবর অন্ধকার মুখের দিকে তাকিয়ে সকাল মিষ্টি করে আসে। ধ্রুবকে খুশি করতে বলল, রেগে যাচ্ছেন কেন? মজা করে বলেছি তো। আপনাকে ছেড়ে কোথায় যাব? ধ্রুব সকালের নরম হাতটা তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালের নিচে নিয়ে শুয়ে পড়ল। সকালের হাসি আর ঠোঁট পর্যন্ত বিস্তার লাভ করে। যেতে দিলে তো যাবে, আমি ছাড়বই না। সকাল আরেক হাত দিয়ে ধ্রুবের কপালের উপরে পড়ে থাকা চুলগুলো ঠিক করে বলল, আচ্ছা, আমিও যাব না, এখন ঘুমাও। ধ্রুব সকালের চোখে নিজের দৃষ্টি স্থির করে বলল, তুমি এত আদরে কেন? খালি আদর করতে মন চায়। ধ্রুবর কথায় লজ্জা পায়। লজ্জায় নাকের ডগায় তীর তীর করে অনুভূতির কম্পন বয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসে। ধ্রুব নেশাগ্রস্তের মতো সকালের দিকে তাকিয়ে থাকে। সকালের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরার দৃশ্য তাকে নাড়িয়ে দেয়। বুকে উকি দেয় মাতাল ইচ্ছা। মুখের ভাব তখন কেমন যেন ভাষা ভাষা। সুপ্ত বাসনাকে পাত্তা দিতেই কিনা ধ্রুব এগিয়ে যায়, আঁকড়ে ধরতে চায় সকালের নরম অধর। ধ্রুব হঠাৎ করা কাজে সকাল চমকে যায়, ছটফট করে বলল, না না। ধ্রুব বাধা খেয়ে থেমে যায়, করুণ চোখে তাকিয়ে বলল, কেন? সকাল কোনো রকমে বলল, আর কয়েকটা দিন প্লিজ, আমি নিজেই। ধ্রুব সকালের কথা শেষ হবার আগেই বলল, আচ্ছা, সমস্যা নেই। ধ্রুব সরে যায়, নিজের বালিশ টেনে ঠিক করে, চোখটা বন্ধ করে ওপাশ ফিরে শুয়ে পড়ে। সকাল অভিমানী ধ্রুবকে দেখে নিজেই কষ্ট পায়। হাত দিয়ে ধ্রুবের পিঠে টোকা দেয়। ধ্রুব কোনো হেলদোল নেই। সকাল এবার ডাকে, এই শুনছেন, এদিকে ফেরেন না। ধ্রুব গম্ভীর গলায় বলল, ঘুমাও সকাল। সকাল এটা সেটা বলে ধ্রুবর মন গলাতে চায়, কিন্তু ধ্রুব কিছুতেই সকালের দিকে তাকায় না। সকাল তার স্বামীর অভিমানের পাল্লার ওজন দেখে, তারপর আস্তে করে বলল, আচ্ছা, যা বলবেন সব মেনে নিতে রাজি আছি, ওকে?
ধ্রুব সাথে সাথে সকালের দিকে ফেরে, মুখ তখনও কঠিন। সত্যি? হ্যাঁ। ধ্রুব কিছুই করতে চায় না, শুধু হাত দিয়ে সকালের নরম ঠোঁট ছুঁয়ে দেয়। সে জানে এখন অধরে অধর মিলানো মানে মহাপ্রলয়, যা সকাল এখন চাইছে না। আর সকাল চাইছে না মানে ধ্রুবও চায় না। ধ্রুব গভীর চোখে সকালকে পর্যবেক্ষণ করে। সকাল ধ্রুবর স্পর্শে কেঁপে ওঠে। এত গভীর কারোর স্পর্শ হয়? ধ্রুবর এই সামান্য স্পর্শে তার এমন পাগল পাগল লাগছে কেন? এই ছেলেটা তাকে মেরে ফেলার পায়তারা করছে নিশ্চয়ই। সুখে সুখে ঠিক মেরে ফেলবে। ধ্রুব তখন বিড়বিড় করে বলল, সকাল, তুমি আমার পাখি, মিষ্টি আদুরে পাখি। একসময় দুজনেই ঘুমিয়ে যায়। মাঝরাতে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। ধ্রুবর ঘুম ভেঙে যায়। অবাক হয়ে লক্ষ্য করে, শীতকালে আবারও বৃষ্টি হয় নাকি? আশ্চর্যের কথা তো। সে হাত বাড়িয়ে বেডশিট চেপে লাইটটা জ্বালায়। ধ্রুব ঘুমন্ত সকালের দিকে তাকিয়ে ভাবে, এই ছোট্ট মেয়েটা তার বউ। মেয়ে না বলে পুতুল বললেই বোধহয় ভালো হবে। দেখতে যে একদম পুতুলের মতো। ধ্রুব গলা অবধি কম্বলটা টেনে দুই হাত বুকে গুজে রাখে। সকালের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। গায়ের কম্বল কয়েকবার ফেলে দিয়েছে। এই যে এখনো এক লাথি মেরে কম্বলটা কোমর অবধি নামিয়ে ফেলেছে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে, আবারও তাকায়। লম্বা চুলের বেনি গলার পাশে এসে লুটিয়ে আসে। ধ্রুব হাত দিয়ে বেনিটা পেছনে ফেলে। হাতের বৃদ্ধা আঙ্গুলি সকালের নরম গালে ঘষে দেয়। সকাল চোখ খুলে তাকায়। ধ্রুবর স্পর্শ পেয়ে ঘুম থেকে আধো জেগে ওঠে। ধ্রুবর দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, ঘুমাননি? বৃষ্টি হচ্ছে তাই জেগে আসি। সকাল জড়ানো গলায় বলল, আচ্ছা এখন ঘুমান। না। কেন? তোমাকে দেখছি। সকাল চোখ বন্ধ করেই বলল, আমি কি রসগোল্লা যে এমন ড্যাব ড্যাব করে দেখতে হবে? ধ্রুব এক নজরে পুতুলটাকে দেখে বলল, হ্যাঁ তাই তো দেখছি, কখন না কোন পিঁপড়া মিষ্টি ভেবে খেতে চলে আসে। ধুর, তুমি কি আসলেই মিষ্টি? জানি না তো। আমি জানাই? দরকার নেই তো। ধ্রুব আর সকাল এভাবেই এগিয়ে যাচ্ছিল। ভালোবাসা ভালো লাগায় দুজনে কাছে আসছিল। অনুভূতির কম্পনে দুজনের হৃদয় দোলাচ্ছিল। ধ্রুব সকালকে সময় দিচ্ছে। সে চাইছে সকাল নিজে থেকেই তাকে কাছেরে যাওয়ার আহ্বান করুক। এভাবেই কেটে যায় 2 দিন। শুক্রবার বিকাল 5টা বাজে। কলিং বেলের শব্দে মিতু দরজার দিকে এগিয়ে যায়। গলার পেঁচানো ওড়না গায়ে ভালো করে জড়িয়ে নেয়। দরজা খুলে তাকিয়ে তার মুখের ভাবাবেগ বদলে যায়। মুখের ভাব হয়ে ওঠে কঠিন। কিছু না বলে আস্তে করে দরজা থেকে সরে রুমে চলে আসে। স্বামীর অবাক হয়ে মিতুর প্রস্থান দেখল। মেয়েটা কি তার উপরে এখনো রেগে আছে? তাই তো স্বামীর সাথে দেখা করছে না, এমনকি ফোনটাও রিসিভ করছে না। মিতুর এমন নির্লিপ্ত আচরণে স্বামীর আরও নিশ্চুপ হয়ে যায়। বুকের ক্ষত হয় দ্বিগুণ। যেই মেয়ে তাকে একদিন না দেখলে পাগল হয়ে যেত, সেই মেয়েই আজ 3 দিন যাবৎ দেখা দিচ্ছে না। অথচ কাজল চোখের রাজকন্যা জানেও না তাকে দেখতে আরেকজন ব্যাকুল হয়ে গেছে। মিতু চলে যাওয়ার পরে মনোয়ারার সেখানে উপস্থিত হয়েছে। স্বামীরকে দেখে হেসে বলল, এ কি স্বামীর, বাহিরে কেন? কতদিন পরে আসলে বলো তো? স্বামীর তখন হতবিহ্বল হয়ে নিজেকে সামলাচ্ছে। হাসি দেওয়ার বৃথা চেষ্টা করে বলল, আসার সময় পাই না আন্টি, ধ্রুব আছে? হ্যাঁ আছে। তোমাকে অসুস্থ দেখাচ্ছে যে? স্বামীর যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু আন্টি কিভাবে বুঝে ফেলল? অবশ্য 104 ডিগ্রি জ্বর নিয়ে চলাফেরা করলে বোঝারই কথা। স্বামীর মাথা নেড়ে বলল, তেমন কিছু না আন্টি, ওই বৃষ্টিতে ভিজে একটু জ্বর আর কি। মনোয়ারা চিন্তিত গলায় বলল, কি যুগ আসলো, শীতকালেও বৃষ্টি হয়, তাই এই অসময়ে বৃষ্টিতে না ভিজলেও তো পারতে। স্বামীর মাথা নিচু করে ভাবে, কেন ভিজেছি সে কথা শুনলে আর ভেতরে ঢুকতেই দিতেন না। তাই কিছু না বলে মনোয়ারার প্রতি উত্তরে একটা মুচকি হাসি উপহার দিল। মনোয়ারা স্বামীরকে ঘরে এনে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব রুম থেকে বেরিয়ে স্বামীরকে দেখে বলল, কই লুকাও তুমি, দেখাই যায় না? এটা বলতে বলতেই সোফায় বসে। স্বামীর আশেপাশে নজর বুলিয়ে বলল, আমি লুকাই নাকি তুমি লুকিয়েছো?
বউ পাইয়া তো বাসা থেকে বেরোনোই বন্ধ। ধ্রুব মুচকি হেসে বলল, আরে ধুর, এইসব কিছু না। স্বামীর সোফায় গা এলিয়ে বসে, এক চোখ টিপে বলল, বুঝি বুঝি, সবই বুঝি। বোঝার বয়স হয়েছে তো, বোঝারই কথা। স্বামীর আস্তে করে ফিসফিস করে বলল, বন্ধু, দিনরাত কেমন যায়? নিশ্চয় বিন্দাস। ধ্রুব চক্রান্ত শব্দ করে বলল, কেমন আবার? এখনো ব্যাচেলর ফিলিং পাই। কেন? ধ্রুব হাত দিয়ে কপাল চুলকে বলল, আরে বাচ্চা মেয়ে, আমারই কেমন জানি লাগে। বয়সে পার্থক্য দেখেছিস? স্বামীর বোঝানোর সুবিধার কাছে এসে বসে তারপর গলার স্বর নিচু করে বলল, বয়স আবার কি? এটা ব্যাপার না। আর কিসের বাচ্চা? আর বাচ্চা হইলেই বা সমস্যা কই? শিখাই পড়ায় দেখবি তোর মাস্টার হয়ে যাবে। তোরে বলছে, যেভাবে অ্যাডভাইস দিচ্ছিস মনে হচ্ছে বাসায় 2-3টা বউ পালিস। বউ পালতে হয় না, এসব বোঝাই যায়। তোর চোখ লাল কেন রে? এই একটু জ্বর হয়তো। ধ্রুব স্বামীরের কপালে হাত দিয়ে চমকে ওঠে। স্বামীরের গা রীতিমতো পুড়ে যাচ্ছে। সে চিন্তিত গলায় বলল, এই জ্বর নিয়ে এতক্ষণ ঠাট্টা করছিস তুই? ব্যাপার না। ওষুধ খেয়েছিস? স্বামীর মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু সত্য হচ্ছে সে নাপা ছাড়া কিছুই খায়নি। মাসের শেষ, হাতে টাকা নেই। তার ধারণা 2-3 দিন পর জ্বর এমনিতেই সেরে যাবে। এর জন্য অন্যের থেকে ধার নেওয়ার মানেই হয় না। এই অবস্থায় তুই বের হয়েছিস কেন? একটা দরকার ছিল। স্বামীর যে মনের জ্বর সারাতে এসেছে সেটা আর ধ্রুবকে বলল না। ধ্রুব স্বামীরের চোখের দিকে তাকিয়ে বলল, শরীরের এই অবস্থা, এর চেয়ে বেশি কি দরকারি? স্বামীর বলল, মিতুকে একটু ডেকে দে তো। ওরে ওই দিন একটা নোটস দিছিলাম, আজকে সেটা আমার এক স্টুডেন্টকে দেওয়ার কথা ছিল। ধ্রুব উঠে মিঠুর রুমে যায়। সারা রুম অন্ধকার। ধ্রুব লাইট জ্বালিয়ে দেখে মিতু কম্বল গায়ে শুয়ে আছে। ধ্রুব ডেকে বলল, স্বামী নাকি তোনকে নোটস দিছে, ফেরত দিতে বলছে, যা দিয়ে আয়। মিতু কিছুক্ষণ চুপ থেকে কথাটা বোঝার চেষ্টা করলো। তারপর শান্ত গলায় বলল, ভাইয়া, নোটস তো আমি আমার এক ফ্রেন্ডকে দিয়েছি, সে কালকে সকালে ফেরত দিবে। তারপর আমি স্বামীর ভাইকে দিয়ে দিব। যা তাহলে বলে আয়। মিতু ভালো করে কম্বলের নিচে নিজেকে পেঁচিয়ে বলল, ভালো লাগছে ভাইয়া, ভালো লাগছে না। তুমি বলে দাও, যাও প্লিজ। ধ্রুব ফিরে এসে স্বামীরকে এই কথা জানালে স্বামীর মুচকি হাসে। মিতু দেখা করবে না। এই নোটস ফোটস সব মিথ্যা কথা। কেউ না বুঝুক, মিতু তো বোঝে। আর এটা বোঝার দরকারও ছিল সে নোটসের বাহানায় কেন এসেছে। স্বামীর লক্ষ্য করে তার জ্বর তরতর করে বেড়ে যাচ্ছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনোয়ারা তখন নাস্তা নিয়ে আসে। স্বামীর নাস্তা না করে বেরিয়ে আসে। এই বাসায় দম বন্ধ লাগছে। চেনা শহর অচেনা লাগছে। সন্ধ্যার অন্ধকার কাঁধে নিয়ে সে কোনো রকমে হেলে দুলে নিজের বাসায় ফিরে আসে। রাতে খেতে বসে মনোয়ারা আফসোস করে বলল, ধ্রুব, স্বামীরকে খেয়ে যেতে বলতি, এত জ্বর নিয়ে কি না কি খাচ্ছে কে জানে। ধ্রুব খেতে খেতে বলল, 104 জ্বর। আজকে 3 দিন ধরে জ্বর, প্রচন্ড পরিমাণে অসুস্থ, কিন্তু দেখে মনেই হয় না অসুস্থ। ভীষণ শক্ত মনের একটা ছেলে। মনোয়ারা বলল, এতে মানুষের এই অবস্থা কে খেয়াল রাখছে কে জানে। কে আবার খেয়াল রাখবে? দেখো গিয়ে, ঔষধও খাইনি। এই শরীর নিয়ে এখন এখানে আসার কি দরকার ছিল? মিতুর থেকে নোটস নিতে এসেছিল, ভীষণ দরকার নাকি? সবাই খাওয়ায় ব্যস্ত হয়ে গেলেও একজন খেতে পারল না। কেউ লক্ষ্য করলো না মিতুর মুখের পরিবর্তন। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা। সবার সামনে কান্না করে ফেললে ব্যাপারটা ভীষণ খারাপ হয়ে যাবে। প্লেটের বাকি ভাতটুকু না চিবিয়ে পানি দিয়ে গিলে ফেলে। কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত রুমে এসে দরজাটা আটকে ফ্লোরে বসে পড়ে। হাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে ওঠে। এইসব নোটস তো কিছুই না। স্বামীর তার সাথে দেখা করতে এসেছে, আর সে একটুও দেখা করেনি। মিতুর নিজেকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে। ছেলেটা এত জ্বর নিয়ে এসেছে শুধুমাত্র তার সাথে দেখা করতে। মিতু কান্না ভেজা চোখে ঝাপসা দেখে। ঝাপসা দৃষ্টিতেই স্বামীরের নাম্বার ডায়াল করে, কিন্তু ভাগ্যক্রমে বন্ধ। মিতুর ইচ্ছা করছে এক্ষুনি স্বামীরের কাছে যেতে, কিন্তু সেটা সম্ভব না। বিধায় মিতুর নিজেকে পাগল পাগল লাগে।
কান্নার কারণে লাল ফুলে ওঠা 2 চোখ নিয়ে সকাল হওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করে। ফজরের নামাজ পড়ে মিতু আল্লাহর কাছে স্বামীরের সুস্থতা কামনার জন্য কেঁদে কেঁদে ফরিয়াদ করে। এই মুহূর্তে স্বামীরের সুস্থতাই যেন তাকে স্বস্তি দিতে পারবে। 7টা পর্যন্ত স্তব্ধ হয়ে নামাজে বসে থাকে। বাহির থেকে সবার টুকটাক কথাবার্তা, ধ্রুবর অফিসে গমন, সব ব্যাপারে তীক্ষ্ণ খেয়াল রাখে। সকাল এসে নাস্তা খাওয়ার জন্য ডেকে যায়। মিতু শুনেও কথা বলেনি। কারোর সাথে কথা বলতে বিন্দু মাত্র ইচ্ছে করছে না। তাছাড়া নাস্তা তার গলা দিয়ে নামবে না। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেলে সে আয়নায় গিয়ে নিজের চেহারা দেখে। সারা রাত না ঘুমিয়ে কান্নাকাটি করার ফলস্বরূপ 2 চোখের পাতা ফুলে আছে। এই চোখ দেখলে যে কেউ বুঝবে যে মিতু প্রচুর কেঁদেছে। সে তার দুর্বলতা কাউকে দেখাতে চাচ্ছে না, আর না কারোর প্রশ্নের সম্মুখীন হতে চাচ্ছে। ব্যাগে বই নিয়ে ড্রয়ার থেকে কিছু বাড়তি টাকা নেয়। তারপর দ্রুত পায়ে মেইন দরজা পর্যন্ত গিয়ে জোর গলায় বলল, আম্মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। মনোয়ারা রান্নাঘর থেকেই বলে, খেয়ে যা। মিতুর পায়ে জুতা পরে দরজা আটকাতে আটকাতে বলল, ক্যান্টিনে খেয়ে নেব, আল্লাহ হাফেজ। মনোয়ারার হাতে কাজ ছিল বিধায় বেশি কথা বাড়ালো না। মিতু বের হয়ে স্বামীরের বাসার উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার পথে সামনের মার্কেট থেকে স্বামীরের জন্য জ্বরের ঔষধ কিনল। তার মন বলছে স্বামীর ঔষধ খায়নি, আর না কিনেছে। ঔষধ কিনা শেষে পাউরুটি, কলা, দধি আরও কিছু ফল কিনে স্বামীরের বাসার সামনে আসলো। বাসার সামনে এসে বাঁধল আরেক বিপত্তি। দারোয়ান তার কর্তব্য পালনে বেশ কঠিন। সে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেবে না। মিতু অনেক অনুনয় করে বলল, কিন্তু দারোয়ান অনড়। ভেতরে যেতে না পারলে মিতুর কার্য সিদ্ধি হবে না। স্বামীরকে এক পলক চোখের দেখা দেখতে হলেও ভেতরে ঢোকা আবশ্যক। সে হুট করে এক কাজ করে বসলো। 500 টাকার একটা নোট বের করে দারোয়ানের হাতে গুজে দিয়ে বলল, রাখেন মামা, অসুবিধা না হলে বুঝে চলে। হাতের মুঠোয় টাকা যেতে দারোয়ানের গলার স্বর বদলে গেল। হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নরম গলায় বলল, তোমারে আমার বইনের মতো লাগে বইলাই ঢুকতে দিলাম, যাও। মিতুর সামনে পা বাড়িয়ে মনে মনে ভাবে, একেবারে ঘুষখোর, টাকা পেয়ে একেবারে বইন হয়ে গেছি। মিতু দ্রুত পায়ে স্বামীরের ফ্লোরে উঠে আসে। ধুকপুক করে কলিং বেল বেজে দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মিতু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজার নব ঘুরিয়ে দেখে দরজা খোলা। তার ভুরু দুটো কুঁচকে যায়। হাতের ব্যাগ নিয়ে রুমে ঢুকে দরজাটা আটকে দেয়। তারপর ডাকে, স্বামীর ভাই, স্বামীর ভাই। খালি বাসায় তার ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। সে মাথা ঘুরিয়ে আশেপাশে তাকায়। মিতু মনে মনে ভাবছে, স্বামীর কি বাসায় নেই? এত জ্বর নিয়ে কোথায় যাবে? দরজা খোলা কেন? আর বাসায় থাকলে সাড়া দিচ্ছে না কেন? মনে হাজারো প্রশ্ন নিয়ে মিতুর সামনে এগিয়ে যায়। রুমের ভেতরে উকি দিয়ে দেখে সিঙ্গেল খাটে স্বামীর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। স্বামীরকে এই অবস্থায় দেখে মিতুর বুকের ব্যথার আনাগোনা হয়। এগিয়ে গিয়ে স্বামীরের কপালে হাত রাখে। মিতুর চোখ ভরে জল আসে। এই ছেলের কপাল যে পুড়ে যাচ্ছে। এমন নিশ্চুপ হয়ে শুয়ে আছে কিভাবে? মিতু হলে নির্ঘাত কান্নাকাটি করে একাকার হয়ে যেত, কিন্তু স্বামীর কাঁদবে কার কাছে? স্বামীর যে এতিম। স্বামীর কষ্ট মিতু শব্দ করে ডুকরে কেঁদে দেয়। শক্ত মনের পুরুষটা চোখ ভরে দেখে। জ্বরের কারণে মুখটা কেমন যেন রক্ত শূন্য লাগছে। ঠোঁট শুকিয়ে রুক্ষ হয়ে আছে। মিতু সাহস করে স্বামীরের গালে হাত রাখে। সে ভেবেছিল স্বামীর জেগে তাকে ধমকে দেবে, কিন্তু তখনও স্বামীর নিশ্চুপ। মিতুর কষ্টে মনটা কুঁকড়ে যায়। জড়ানো গলায় ডাকে, এই শোনেন না স্বামীর। স্বামীরের নিশ্চুপতা তাকে আরো কষ্ট দেয়। শুকনো মুখ মিতুর হৃদয়ের বিষাক্ত দুঃখে ভরে যায়। স্বামীরের কাছে বসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকে, স্বামীর। স্বামীর নড়ে চড়ে ওঠে। বহু কষ্টে পিটপিট করে চোখ খুলে তাকায়। মিতুকে দেখে রেগে যায় না, বরং ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে। আলগোছে জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নেয়। তারপর আবার চোখটা বন্ধ করে ফেলে। মিতু আস্তে করে বলল, খুব কষ্ট হচ্ছে? স্বামীর চোখটা বন্ধ রেখেই মাথা নাড়ে।
তার মানে তার কষ্ট হচ্ছে না। মিতু স্বামীরের কপালের ওপর থেকে আলগোছে চুল সরিয়ে বলল, মিথ্যা বলেন কেন? আমি জানি কষ্ট হচ্ছে। স্বামীর কিছু না বলে অপলক মৃত্যুকে দেখতে থাকে। মৃত্যু স্বামীরের চোখে চোখ রেখে বলল, নাস্তা করেছেন? না। কেন? স্বামীর কিছুই বলে না, মুচকি হাসে। মৃত্যু অসুস্থ ছেলেটার দিকেও মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অসুস্থ অবস্থায়ও কত সুন্দর লাগছে। মৃত্যু স্বামীরের মুখে হাসি দেখে সাহস পেল। স্বামীরের উত্তপ্ত হাত আঁকড়ে ধরে বলল, কি দেখেন? স্বামীর চোখ ফিরিয়ে নেয়। মৃত্যু আবারও বলল, ঔষধ এনেছেন? স্বামীর চোখে হেসে বলল, না। মৃত্যু কপট রাগ দেখিয়ে বলল, কেন? এত জ্বর, ঔষধ আনা দরকার ছিল না? স্বামীর কোনো রাগ টাক না রেখেই সোজা গলায় বলল, টাকা নেই। মৃত্যু আর কোনো কথা বলে না। তার আনা ব্যাগ থেকে সব বের করে বলল, উঠুন, নাস্তা করে ঔষধ খাবেন। স্বামীর গো ধরে বলল, না, ভালো লাগছে না। মৃত্যু স্বামীর দিকে এক পলক তাকায়, তারপর নরম গলায় বলল, বেশি খারাপ লাগছে? স্বামীর কম্বল সরিয়ে হাতটা বুকে রেখে বলল, কালকে তুমি দেখা করনি, এইখানে এখনো কষ্ট করে আসছো? যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারিনি। কি সহজভাবে ছেলেটা অভিমান প্রকাশ করছে। হয়তো জ্বরে কাবু হয়ে আছে বলেই নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে এসেছে। মৃদু অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। স্বামীরের বলা কথা তার কানে বাজছে। সে বিশ্বাস করতে পারছে না। মৃদু আস্তে করে বলল, আমার সাথে দেখা করতে গিয়েছিলেন? স্বামীর কম্বলের নাক অবধি ঢেকে চোখ খুলে রাখে। মৃদুর চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, জ্বরে বেশি খারাপ লাগছিল, তাই ভাবলাম আমার শান্তির অরণ্যে একটু ঘুরে আসি। কিন্তু অরণ্য তো দেখাই দিল না। স্বামীরের কথায় মৃদু ফুপিয়ে কেঁদে ওঠে। এইসব কথার মানে কি? স্বামীরও তাকে ভালোবাসে? মৃদুর কেমন যেন ঠান্ডা অনুভূতি হচ্ছে। স্বামীর অপলক মেয়েটার দিকে তাকিয়ে থাকে। জ্বরে তার বেহাল দশা, বিছানা থেকে ওঠার শক্তি নেই। সকালের রুমমেট তখন অফিসে যাওয়ার আগে বলে গেল দরজাটা লক করতে। সে করবে বলেও ওঠেনি, আর দরজাও লক করা হয়নি। তাই তো মৃত্যু ঢুকতে পেরেছে। স্বামী নিজেও মৃত্যুর সান্নিধ্য চাইছিল। প্রেয়সীর কাজল কালো চোখে ডুবতে ইচ্ছে করছিল। কালকে দেখতে যেও যে দেখা করতে পারেনি, মেয়েটার অভিমানে আছে কিনা। স্বামীর মৃত্যুর দিকে তাকিয়ে হাসে। কাদার কি আছে? স্বামীর দুর্বল গলায় বলল, কাঁদো কেন? মৃত হাতের তালু দিয়ে চোখের পানি মুছে বলল, ভালোবাসেন আমাকে? স্বামীর বুঝলো আজকে একটু বেশি নিজেকে প্রকাশ করে ফেলেছে। সে শক্ত হাতে মৃত্যুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, না, সেটা অসম্ভব। মৃত্যু অবাক হয়ে বলল, তাহলে এসব বললেন কেন? স্বামীর কঠিন গলায় বলল, তোমাকে এইসব এক্সপ্লেন করতে হবে? করতে হবে না। স্বামীর মাথা নেড়ে বলল, না। মৃত্যুর বুকে শক্ত হাতুড়ির আঘাত লাগে। চোখ থেকে টপটপ করে পানি পড়ে। উঠে দাঁড়িয়ে চলে যেতে পা বাড়ায়। স্বামীর বিছানা থেকে হাত টেনে মৃত্যুকে আবারও বিছানাতে বসে। মৃত্যু মাথা নেড়ে বলল, থাকবো না এখানে আর, চলে যাব, ছাড়েন। স্বামীর কিছুক্ষণ মৃত্যুর দিকে তাকিয়ে থাকে, তারপর আচমকা মৃত্যুকে টেনে নিচের পাশে বসিয়ে নিয়ে আসে। মৃত্যু কিছু বোঝার আগেই নিজের কম্বল দিয়ে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মৃত্যু স্তব্ধ হয়ে স্বামীরের দিকে তাকিয়ে আছে। স্বামীরের এমন কাজে সে হতবাক। স্বামীরের গায়ের উচ্চ তাপমাত্রায় সে কেঁপে ওঠে। কিছু বলার কিংবা স্বামীরকে আঁকড়ে ধরার কোনো শক্তি তার অবশিষ্ট নেই। হাত পা মনে হয় যেন জমে শক্ত হয়ে গেছে। স্বামীর চুপচাপ মৃত্যুর প্রতিক্রিয়া দেখল। আজকে কেন জানি নিজেকে ঢেকে রাখা যাচ্ছে না। প্রেমে পাগল হতে ইচ্ছে করছে। সে মৃত্যুর কানে তার ঠোঁটটা ছুঁয়ে বিড়বিড় করে বলল, তুমি তো আমার জ্বরের প্রধান ঔষধ, যেতে দেই কি করে? মৃত্যু স্বামীরের দিকে তাকায়। স্বামীরের গরম পুরুষালী হাত তখন তার পেটের ওপরে পড়ে আছে। মৃত্যুর কেমন যেন পাগল পাগল লাগে। ক্ষণে ক্ষণে শরীরে অনুভূতির প্রকাশ টের পাচ্ছে। প্রণয় পুরুষের এমন আত্মসমর্পণ মৃত্যুকে আনন্দ দেয়। বুকের রক্ত ছলাৎ ছলাৎ করে ওঠে। স্বামীরের মতোই ফিসফিস করে বলল, ভালোবাসেন আমায়? স্বামীরের হাত ততক্ষণে মৃত্যুকে তার দিকে ফিরিয়ে নিয়েছে। গরম হাতে মৃত্যুর গালে হাত বোলাচ্ছে। মৃত্যুর কথায় কোনো উত্তর দেয় না, কিন্তু এক অভাবনীয় কাজ করে বসলো। কাজল চোখের কন্যার নরম কোমল ঠোঁট তার জ্বরে পুড়ে যাওয়া উত্তপ্ত ঠোঁট ছুঁয়ে দেয়।
শুয়ে মিতুর দিকে তাকায়, তারপর পাগল প্রেমিকের রূপ ধারণ করে মিতুকে নিজের উত্তপ্ত পরশে আয়ত্তে আনতে চায়। মিতু কিছুক্ষণ পাথরের মতো পুড়তে থাকলো, কিন্তু স্বামীরের জন্য কাতর মেয়েটা খুব সহজেই স্বামীরের আয়ত্তে চলে আসে। ভালোবাসার আড়রণে সাড়া দেয়, আঁকড়ে ধরে প্রণয় পুরুষের চুল। স্বামীর আজকে নিজেকে কোনোভাবেই থামাতে পারছে না। মন শরীর উভয়ই উচ্চস্বরে ঘোষণা করছে মিতু তার, একমাত্র তার। মিতুকে পাগলের মতো ভালোবাসার অধিকার শুধু তার। এমন কথায় শরীরের প্রতিটা রক্তকণা তাদের সাথে আরেকটা কণিকার দ্রুত ছুটে চলা লক্ষ্য করে। আজকে জ্বরের তোপই কিনা স্বামীর একদম নিজের নিয়ন্ত্রণহীন হয়ে যায়। সবসময় ভালো না বাসার স্বামীরের যখন এমন পাগলামো, তখন মিতু খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝতে পারছে না। তার এক অজানা অনুভূতি হচ্ছে। স্বামীর যখন আরো গভীরে যেতে চাইছে, মিতু কেঁপে ওঠে, ফিসফিস করে বলে ওঠে, না, এটা ঠিক না তো। স্বামীর মাথা তুলে মিতুর দিকে তাকায়, জ্বরে লাল হওয়া চোখে তখন অন্য নেশা। জড়ানো গলায় বলো, কেন এসেছো? জানো না আমি বাসায় একা? হুম। মিতু স্বামীরের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। আমি তো যত্ন করতে এসেছিলাম। স্বামীরের হাত ততক্ষণে লাগামহীন। পাগল ব্যক্তির কাজল চোখের মেয়েকে পাগল বানাতে ব্যস্ত। মিতু নিভু গলায় ফিসফিস করে বলল, লোহা আর চুম্বক যদি কাছে আসে, চুম্বক ঠিক লোহাকে কাছে টানবেই। এটা চুম্বকের ধর্ম। আমার কাছে আসা একদম ঠিক হয়নি মিতু, একদম ঠিক হয়নি। মিতু চোখ আবেশে বুজে আসে, বুকের হৃৎপিণ্ড কাঁপছে অস্বাভাবিক গতিতে। কাঁপা কাঁপা গলায় বলল, ভুল হয়েছে, আমার ভীষণ ভুল হয়ে গেছে। স্বামীর গভীর চোখে তাকিয়ে বলল, এখন ভুলের মাসুল দাও। তাহলে এখন ভুলের মাসুল দাও? মিতু ভুরু কুঁচকে বলল, মাসুল দিতে হবে? স্বামীর মিতুর হাতের আঙ্গুল তার হাতের মুঠোয় পুরে নিল। হ্যাঁ, ভয়ঙ্কর মাসুল। মিতু কিছু না বলে স্বামীরের জ্বরে লাল হওয়া চোখের দিকে তাকিয়ে থাকে। খানিক পরে বলল, ভালোবাসেন আমায়? নো, নেভার। মিতু হাত বাড়িয়ে স্বামীরের গাল ধরে বলল, এই হৃদয়ে এত রক্তক্ষরণ হচ্ছে, আপনার মায়া লাগছে না? ভালোবাসলে আরো বেশি রক্তক্ষরণ হবে, সইতে পারবে? একবার ভালোবেসেই দেখুন না, আপনার জন্য জান কোরবান। স্বামীর হাসে, আস্তে করে বলল, জান কোরবান করতে হবে না, আপাতত ভুলের মাসুল চুকিয়ে দাও, খেলা খতম। মিতুর বুকের মাঝে অবস্থানরত হৃৎপিণ্ড ধিমি ধিমি তালে ছুটে যায়। মেয়েলি মন মাসুল হিসাবে ধরে নেয় স্বামীর তৃপ্তি। কিন্তু এ যে অপরাধ, ঘোরতর অপরাধ। তার যথেষ্ট বিশ্বাস আছে স্বামীর মতো ছেলে এমন কিছু করবে না, কিন্তু সে যে এখন জ্বরে, যদি উল্টোপাল্টা কিছু করে। মৃত্যুর মুখের ভাব ভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়, চোখের পাতা ঘন পলক ফেলে, স্বামীর দিকে তাকিয়ে থাকে। স্বামীর মৃত্যুর চোখের দৃষ্টি দেখে উঠে বসে, তারপর আস্তে করে খাট থেকে নেমে দাঁড়ায়। মিতু নিজেও উঠে বসে বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? স্বামীর মুচকি হাসে, কিন্তু কোনো কথা বলে না। আলনার সামনে গিয়ে একটা শার্ট হাতে নিয়ে গায়ের টি শার্টটা এক টানে খুলে ফেলে। প্রিয় পুরুষকে এমন আদল গায়ে দেখে মিতুর কেমন যেন লাগে। ফর্সা গায়ের স্বামীরকে আরো বেশি করে ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। মুগ্ধ চোখে স্বামীরকে পর্যবেক্ষণ করে। স্বামীর শার্ট পরতে পরতে মিতুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, এভাবে তাকানোর অপরাধ কিন্তু ঘোরতর শাস্তি হবে মিতু। মিতু লজ্জা চোখে মাথা ঘুরিয়ে অন্য পাশে তাকায়। স্বামীর কাছে এসে বলল, বসে আছো কেন, ওঠো। ভুলের মাসুল কিন্তু দিতেই হবে, নো ছাড়াছাড়ি। মিতু লজ্জার চোখে মাথা ঘুরিয়ে অন্য পাশে তাকায়। স্বামীর কাছে এসে বলল, বসে আছো কেন, ওঠো। ভুলের মাসুল কিন্তু দিতে হবে, নো ছাড়াছাড়ি। মিতুর চোখের দৃষ্টি নিচে করে মিনমিন করে বলল, আপনিই তো উঠে গেলেন। মিতুর কথায় স্বামীর হাসে, নিচু হয়ে বলল, মনটা এত দুষ্টু পথে যায় কেন, মাথায় এইসবই ঘোরে। স্বামীরের কথায় মিতু মুচকি হাসে, স্বামীরের চোখে চোখ রেখে বলল, তাহলে ভুলের মাসুল উসুল করবেন কি করে? স্বামীর দরজার দিকে যেতে যেতে বলল, বিয়ে করব। এত বড় ভুল করার অপরাধে সারা জীবনের জন্য আটকে দেব। কথাটা বলে সে মিতুর দিকে তাকায়, মিতুর প্রতিক্রিয়া দেখার জন্য। মিতু হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে, বিস্ময়ে ঠোঁট ফাঁকা হয়ে গেছে। তার চোখের দৃষ্টিই বলে দিচ্ছে সে বিশ্বাস করে না। স্বামীর বলল, কি, বসেই থাকবেন? জলদি আসো। মিতু চটপট দাঁড়িয়ে স্বামীরের কাছে আসে, আসলেই কি আমরা বিয়ে করব?
স্বামীর হাত মুড়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। এই ছোট্ট মেয়েটার ছোট্ট হৃদয় থেকে আর কত রক্তক্ষরণ করাবো। মিতু কিছু বলার আগেই স্বামীর বলল, তুমি আগে বেরিয়ে যাও, 5 মিনিট পরেই আমি আসছি। নাস্তা করে নিন, ঔষধ এনেছি তো। বিয়ের পরে সব করবো, যাও। মিতু কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবে আজকে তার সাথে সেই সব হচ্ছে যা সে কল্পনাও করেনি। স্বামীর আত্মসমর্পণ, কাছে টেনে নেওয়া, স্ব ইচ্ছায় আদরে লেপ্টে দেওয়া এবং বিয়ে। মিতুর মন তখনও ঘোরে আটকে আছে। এটাও সম্ভব? কোনো মতে হেঁটে গেটের বাহিরে এসে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পরে স্বামীর বেরিয়ে আসে, হাত দিয়ে চুল পেছনে ঠেলতে ঠেলতে মিতুর কাছে এসে দাঁড়ায়। একটা রিক্সা ডেকে দুজনে উঠে পড়ে। মিতু বারবার মাথা ঘুরিয়ে স্বামীর দিকে তাকায়। স্বামীর সামনে তাকিয়ে মুচকি হেসে বলল, এই যে এভাবে তাকাও, এই জন্যই তো বিয়ে করছি। মিতু কিছু না বলে স্বামীর হাত আঁকড়ে ধরে। স্বামীর শরীর প্রচন্ড গরম, এই গরম ছোঁয়া মিতুর সহ্য হচ্ছে না। তারপরে মুহূর্তটা মিতু কোনো কথা বলল না। পরিবারের কথা ভুলে নিজের স্বার্থ হাসিল করতে উঠে পড়ে লাগলো। বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুই না ভেবে স্বামীরকে বিয়ে করে নিল। তার একমাত্র উদ্দেশ্য হলো স্বামীরকে নিজের করে নেওয়া। এটা ছাড়া বাকি দিন দুনিয়া তার কাছে বড়ই বিষাক্ত লাগছে। বিয়ের পরে স্বামীর একটা মিষ্টির দোকান থেকে চারটা চারখানা মিষ্টি কেনে। মিষ্টিগুলো মিতুর সামনে ধরে বলল, নাও মিষ্টি মুখ করো। কেউ তো নেই বরণ করার জন্য, আমিই করি। থেমে স্বামীর আবারও বলল, যা টাকা ছিল বিয়ের কাজে সব শেষ, আপাতত মাকে কিছুই দিতে পারছি না, দুঃখিত মিতু। মিতু জলদি করে বলল, আমার কিছুই লাগবে না। মনে মনে ভাবে, আপনাকে পেয়ে গেছি, আর কিছু চাইবো? আর আর কিছু চাওয়ার নেই, আপনি আমার বড় পাওয়া। মিতু হেসে একটা মিষ্টি হাতে নেয়। স্বামীর মিষ্টিটা মুখে নিতে নিতে মিতুকে দেখে। আশ্চর্যজনকভাবে মিতুর এত লজ্জা লাগছে যে বলে বোঝানোর মতো না। স্বামীর চোখের দৃষ্টি বড়ই অসহনীয় লাগছে। মনে হচ্ছে এই চোখের দৃষ্টি বুক ছিদ্র করে দিচ্ছে। খাওয়ার পরে দুজনে আবারও রিকশায় উঠে বসে। স্বামীর মিতুর হাতটা নিজের হাতে নিয়ে বলল, বাসায় এখন এইসব জানানোর কোনো দরকার নেই। আমার একটা চাকরি হোক, আমি প্রস্তাব পাঠাবো। যদি রাজি হয় তো আবার বিয়ে করব, আর রাজি না হলে বিয়ের কথা জানাবো। কেমন? মিতু মাথা নেড়ে সায় দেয়। পরম শান্তিতে স্বামীর কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে বলল, এই। মিতুর ডাকে স্বামীর তার দিকে তাকায়। আমাদের সম্পর্কটা জানি কি? স্বামীর হাসে। মিতু তার মুখ দেখে শুনতে চাচ্ছে। মাঝে মাঝে জানা কথাও প্রিয় মানুষের মুখ থেকে শোনার এক অন্যরকম সুখ আছে। মিতু সেই সুখটাই পেতে চায়। স্বামীর মোটেও তার ছোট্ট বউটাকে সুখ থেকে বঞ্চিত করতে চাইছে না। মিতুর চোখে চোখ রেখে বলল, তুমি আমার বউ। উত্তরটা শুনে মিতু আরো শক্ত করে স্বামীর হাতটা আঁকড়ে ধরে। 3 চাকার রিকশায় অতি সাধারণ মানবের পাশে বসেই নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ভাবে। ধ্রুব সন্ধ্যায় বাসায় এসে দেখে সকাল তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। মনোয়ারা কিছু বলাতেই সকাল হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে ধ্রুবের মনটা ভরে যায়। সারাদিন কাজ করে বাসায় এসে এমন মন ভালো করার মতো দৃশ্য দেখলে সব ক্লান্তি নিমিষেই পালায়। ধ্রুবকে দেখে সকাল উঠে দাঁড়ায়। মনোয়ারা চলে গেলে সেও পিছু পিছু ধ্রুবের সাথে রুমে ঢোকে। ধ্রুব হাতের ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসে। সকাল তখনও দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ধ্রুব বের হয়ে বলল, কি ব্যাপার, আমার পাখিটার মন খারাপ নাকি? সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে। ধ্রুবর কথাগুলো খুব আদুরে। এমন কথায় সে সুখ পায়, আর সুখ পাবেই বা না কেন? প্রতিটা মেয়েই চায় তার বর তার কাছে নরম থাকুক, আহ্লাদি হোক, আদুরে গলায় ডাকুক। সকাল এই সব পেয়ে খুবই খুশি। আজকাল ধ্রুবর কাছে গেলে বুকে আগুন লাগার মতো জ্বালা পোড়া শুরু হয়। ইচ্ছে করে সারাটাক্ষণ ধ্রুবর বুকে লেপ্টে থাকতে। ধ্রুব যে তাকে খুব করে চায় এটা বেশ বোঝে। রাতের ছটফটানিও টের পায়। তাকে কাছে টানার এত ইচ্ছে থাকা সত্ত্বেও কেন কাছে টানে না? ধ্রুব কি সকালের সম্মতি চাইছে? লোকটা কেন বোঝে না সকালও সমানভাবে তাকে চায়? সময়গুলো আরো রঙিন করতে প্রজাপতিরা উস্কে দেয়। তাছাড়া মেয়েরা কি নিজেরা ধরা দেয়, নাকি ছেলেদেরই কাছে টানতে হয়? ধ্রুব সেখানে তার সম্মতির অপেক্ষা করছে। সকাল দম ফেলে ধ্রুবের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা মুছে সকালের কাছে আসে।
কি ব্যাপার? সকাল মাথা নাড়ে। কিছু না। এভাবে তাকিয়ে আছো কেন? মতলব কি? আপনার দিকে তাকাতে মতলবের দরকার আছে? হ্যাঁ। সকাল খুব আস্তে করে বলল, তাহলে মতলব খুব ভয়ঙ্কর। ধ্রুব মাথার পানি ঝাড়া দিয়ে সকালের ওপরে বলল, আমার এত মিষ্টি বউ ভয়ঙ্কর মতলব করতে পারে? পারবে। কখন? সকাল ধ্রুবকে ঠেলে সরিয়ে দেয়, দরজার দিকে যেতে যেতে বলল, যখন সময় তখন। কিছুক্ষণ পরে ধ্রুব আর সকাল সবার সাথে রাতের খাবার খায়। খাবার খাওয়ার পরে ধ্রুব ড্রয়িং রুমে তার আব্বার সাথে কথা বলতে বসে। কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে 11টায় গিয়েছে সেটা ধ্রুব বুঝতেই পারেনি। সে উঠে রুমে এসে ঢোকে। রুমে পা দিয়ে দেখে রুম অন্ধকার। তারপরে পারফিউমের কড়া ঘ্রাণ এসে নাকে লাগে। হাত বাড়িয়ে লাইট জ্বালিয়ে সামনে তাকিয়ে চমকে যায়। ঘূর্ণিঝড়ের প্রবল বাতাসে ধ্রুব নড়বড়ে হয়ে যায়। সকাল একটা কালো শাড়ি পরে আছে। ফর্সা গায়ে কালো শাড়ি পরাতে শরীরটা আরো বেশি ফুটে উঠেছে। খোলা চুল, মুখে সাজের বাহারে ধ্রুব কথা বলতে ভুলে যায়। সকাল এগিয়ে আসে। ধ্রুবর চোখে চোখ রাখতে সাহস পাচ্ছে না। মাথা নিচু করেই বলল, কেমন লাগছে? ধ্রুব মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, সুন্দর। সকাল ধ্রুবর মতলব করা চোখের চাহনি দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়ার মতো সুন্দর? ধ্রুবর মনে হাজারো মৌমাছি ভো ভো করে উড়ে যায়। হাত পা কেমন যেন শিরশির করে ওঠে। প্রেম তো সেই কবেই পড়েছি। সকাল ধ্রুবের গায়ের সাথে ঘেঁষে দাঁড়ায়। আপনি তো প্রেমিকের মতো প্রেমে পড়েছেন। বারে, আরো বেশি প্রেমে পড়ে। আপনি সেভাবে পড়ছেন না। ধ্রুবর হাত আস্তে করে সকালের কোমর আঁকড়ে ধরে। বরের মতো প্রেমে পড়ার সুযোগ দিচ্ছ না তো পারি কি করে? সকাল আস্তে করে বলল, বর নিজেই সুযোগ খুঁজে নেয়, তাকে সুযোগ দিতে হয় না। বাচ্চা বউ তো, তাই ভয় পায়, কাছে আসলে না আবার কান্নাকাটি করে। মিতুর রুমে চলে যায়। ধ্রুবর কথায় সকাল সত্যি রেগে যায়। ধাক্কা দিয়ে ধ্রুবকে সরিয়ে গাল ফুলিয়ে বারান্দায় চলে যায়। এই লোক কিচ্ছু বোঝে না। সকালের খুব রাগ লাগে। অভিমানে গাল ভারী হয়। সে বাচ্চা, আরেকবার কাছে আসুক তখন মজা দেখাবে। এসব ভাবতে ভাবতেই ধ্রুব বারান্দায় চলে আসে। সকালের গা ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তারপর বলল, আজকে কোন চাঁদটা দেখি বলতো? আকাশের এক চাঁদ নাকি আমার বারান্দার আরেক চাঁদ? সকাল কিছুই বলে না। ধ্রুব আবারও বলল, এই, এত সুন্দর লাগছে কেন? ইস, কি গুলুমুলু গাল, ইচ্ছে করছে আদরে আদরে খেয়ে ফেলতে। আমি বাচ্চা, এসব চলবে না, দূরে যান। ধ্রুব সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে আস্তে করে বলল, আচ্ছা তুমি বাচ্চা না, যাও। তুমি আমার শোনাবো, ওকে? আমি আপনার জন্য সেজেছি, জানি তো। তারপর দুজনের চুপ। বাহিরের নিস্তব্ধতা দুজনের মাঝে বিরাচরণ করছে। ধ্রুবর শ্বাস ঘন হয়ে আসে। তার বুকের ধুকপুকানি সকালের পিঠে লাগছে। তারও কেমন যেন হাঁসফাঁস লাগে। ধ্রুব আস্তে করে সকালের ঘাড়ে চুমু দেয়। সকাল কেঁপে ওঠে, কিন্তু সরে যায় না, যেন ধ্রুবকে বুঝাচ্ছে সে চাইছে। ধ্রুব ইঙ্গিতটা বুঝে নিল। সকালকে তার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। লম্বা গড়নের ধ্রুব ঘাড় নুইয়ে সকালের গলায় নিজের চুম্বন এঁকে দেয়। সকাল কেঁপে ওঠে, খামচে ধরে ধ্রুবের গেঞ্জি। ফিসফিস করে বলল, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে, সারা মুখে আদরে ভরিয়ে দিয়ে বলল, একবার পাগল হয়ে দেখো, বারবার পাগল হতে ইচ্ছে করবে, ট্রাস্ট মি। এ কথা বলে ধ্রুব সকালের নরম ঠোঁটের মাঝে নিজের সুখ খুঁজে নেয়। কাপা কাপা দেহে সকালও ধ্রুবকে সঙ্গ দেয়। সে ধ্রুবর যত কাছে যাচ্ছে শুধু মনে হচ্ছে ধ্রুব খুব সুখের, খুব ধ্রুব মানেই সুখ। ধ্রুব সকালকে ছেড়ে দাঁড়ায়, কিন্তু সকাল ছাড়ে না। সে লজ্জায় আড়ষ্ট হয়ে ধ্রুবের বুকে মুখ লুকায়। তীর তীর করে তার শরীর কাঁপছে। বিষাক্ত অনুভূতি ধ্রুবের সারা শরীর কাঁপিয়ে দিয়ে যায়। রন্ধ্রে রন্ধ্রে মিলনের তীব্র আকাঙ্ক্ষা ছেয়ে যায়। ধ্রুব এত ভালো মানুষ হতে পারছে না। কাপা কাপা হাতে সকালের ছোট্ট শরীরটা পাজা কোল করে নেয়। সকাল কিছু বলার আগে ধ্রুব তার ঠোঁটে চুমু খেয়ে কাতর গলায় বলল, সো নো এক্সকিউজ প্লিজ সোনা পাখি। সকাল চুপ হয়ে যায়। মন বুঝে যায় আজকের রাতটা ভিন্ন হবে। মন কুঠুরিতে ভয়ের আনাগোনা শুরু হয়। ধ্রুব পাগলের মতো সকালের সান্নিধ্য চায়। তারপর পরম আনন্দে দুজনে এক হয়ে যায়।
জন্ম উপোস ধ্রুব জীবনে প্রথমবার নারী দেহের সান্নিধ্য পেয়ে দিশাহারা হয়। আদরে আদরে ধ্রুব তার ছোট্ট পাখিকে পাগল বানাতে চায়, পাখিকে খোলা আকাশে উড়তে দিতে চায়, সুখের রাজ্যের সব কটা দেশ ঘুরিয়ে আনতে সে কি প্রচেষ্টা। ধ্রুবর মায়ার হাতছানি, আদরের তীব্রতা, পাগল করা বেসামাল কথার তোপে সকাল লজ্জায় হাত দিয়ে মুখটা ঢেকে ফেলে। ইস, এই লজ্জা সে কোথায় রাখবে? ধ্রুব এমন কেন? ইস, সকালের মরে যেতে ইচ্ছে করছে। লজ্জায় খাটের তলায় ঢুকে গেলে কেমন হবে? নাকি সেখান থেকেও ধ্রুব টেনে তার কাছে নিয়ে আসবে? এত কিছুর পরেও সকাল যেটা উপলব্ধি করে সেটা হচ্ছে সুখ। চোখের কার্নিশ বেয়ে যখন পানির রেখা নেমে যায়, তখন সকাল মনে মনে স্বীকার করে নেয় ধ্রুব মানেই তার এক আকাশ সুখ। রাতের নিস্তব্ধতায় এক বিবাহিত রমণী একলা বসে আছে। শুধু বিবাহিত বললে ভুল হবে, সে যে সদ্য বিবাহিত মেয়ে। আজকে এই পূর্ণিমার রাতে ভরা জ্যোৎস্না গায়ে মেখে বাবার বাড়িতেই স্বামীহীনা রাত যাপন করছে। অথচ তার থাকার কথা ছিল স্বামীর বাহুডোরে, একান্ত ভালোবাসায়। যেই পুরুষকে সবসময় চেয়ে এসেছে, সেই আজকে স্ব ইচ্ছায় তার ডোরে ধরা দিয়েছে, খাতা কলমে নিজেকে মৃত্যুর বলে লিখে দিয়েছে। তাকে পেয়েও কিনা প্রথম রাতেই এমন একলা একা কাটাতে হবে। মৃত্যু যে তাকে খুব করে চাই, সেই নিষ্ঠুর পুরুষ কি বোঝে? কই বুঝলো? সে তো একবারও খবর নিল না, অব্যক্ত কথা বুঝলো না। সারাদিনে মিতু স্বামীরকে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু বন্ধ। সন্ধ্যা থেকে আর কোনো ফোন দেয়নি। অভিমানে গাল ভারী করে বারান্দায় চুল ছেড়ে দুঃখী দুঃখী মুখে বসে আছে। কিন্তু রাত যত বাড়ছে, তার তৃষ্ণা ততই বাড়ছে। আবার ফোন দিতে হাতটাও নিষ্ফিস করছে। আচ্ছা, স্বামীর এমন কেন? রোবট নাকি? খুব তো রিকশায় বলেছিল তার বউ। তো বউ হলে একবারও ফোন দেওয়া যায় না? বউ যে কাতর পাখির মতো বসে আছে, সে খবর কি স্বামীর নামে লোকটার কাছে আছে? সকালে তো খুব আদর করা হচ্ছিল, এখন? মিতু ফোন না দিয়ে বেশিক্ষণ থাকতে পারলো না। স্বামীরের সাথে অভিমান যেমন হয়েছিল, তেমনি তার জ্বর কমেছে কিনা সেই ব্যাপারেও চিন্তা হচ্ছিল। গোপনে শ্বাস নিতে নিতে স্বামীরের নাম্বারে ডায়াল করে মিতু ধরে নিয়েছে। এবারেও বন্ধ পাবে, কিন্তু তাকে চমকে দিয়ে রিং হলো। সে অধীর আগ্রহে রিসিভ হওয়ার অপেক্ষায় ফোনটা কানে ধরে বসে রইল। স্বামীরের জ্বর সারেনি, কিন্তু এই প্রচন্ড জ্বরের মাঝেও তার অদ্ভুত রকমের শান্তি লাগছে। এই শান্তি লাগার কারণটা যে স্বয়ং মিতু, তা বেশ বুঝতে পারছে। মিতু যখন থেকে তাকে পছন্দ করে, তার দিকে অন্যরকম চোখে তাকায়, তখন স্বামীর পাত্তা না দিলেও আস্তে আস্তে কাজল চোখের মায়ায় জড়িয়ে যায়। আর পরে খেয়াল করে দেখে সে একটুও না, বরং নিজের সর্বসত্তা ডুবিয়ে নিয়েছে। কিন্তু সে নিজের ভালোবাসা প্রকাশ করতে নারাজ। বাবা মাহীন, চাকরিহীন কোনো ছেলের কাছে মেয়ে দেবে কে? শুধু শুধু মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে না কি লাভ হবে? কিন্তু আজকাল মিতুকে অগ্রাহ্য করা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্বামীরও ক্লান্ত হয়ে গেছে, তারও ইচ্ছে করে না মিতুকে আর কষ্ট দিতে। আজ সকালে যেটুকুই হয়ে গেছে ভুল হয়েছে। স্বামীর যদি চাইতো, নরনারীর সম্পূর্ণ মিলনই সম্ভব হতো। কেননা মিতু তার জন্য যে পরিমাণ পাগল, তাকে না করার কোনো প্রশ্নই আসে না। তাই তো বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই স্বামীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই করে ফেলেছে। সে জানে ভুল করেছে, কিন্তু উপায় কি? তার মাথায় শুধু ঘুরছে ধ্রুব শুনলে কি বলবে। সারাদিন ইচ্ছে করে সে মিতুকে ফোন দেয়নি, ফ্লাই ফ্লাইট মোড করেই রেখেছে, মোবাইলটা পাশে রেখেছে। সে জানে মিতুর করা এখানের কথা কিংবা আবদার হবে বেসামাল। সে যে এখন তার স্ত্রী। স্বামীর মোবাইলটা হাতে নিয়ে নর্মাল মুড করে, সাথে সাথে মিতুর ফোন থেকে কল আসে। তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি তার মতোই ছটফট করছে? কাছে পাওয়ার ব্যাকুল তৃষ্ণায় মন কেমনে যেন ঝড় বইছে। রিসিভ করে ফোনটা কানে ধরে। হ্যালো। মিতুর বুকের খাঁচায় নড়ে ওঠে, মিহি গলায় বলল, আপনার ফোন বন্ধ কেন? এমনি। জ্বর কমেছে? স্বামীর কপালে হাত দিয়ে দেখে জ্বর বিদ্যমান, কিন্তু মিতুকে মিথ্যা মিথ্যা বলল কমেছে। তো আর কি খবর? ভালো। মিতু উসখুস করছে বরের মুখ থেকে মিষ্টি কথা শুনতে, মন আনচান করছে। সে বলল, আর কিছু বলবে না? না, অনেক রাত হয়েছে, ঘুমাও।
স্বামীরের এমন নির্লিপ্ত গলা শুনে মিতুর অভিমান তরতরিয়ে বাড়ে। কান্না ভেজা গলায় বলল, অনেক রাত মানে? আজকের রাতটা কি ভুলে গেছেন? আপনি এত খারাপ পাষাণ মানুষ। মিতুর কান্না শুনে স্বামীর উঠে বসে। পাশের বেডে আব্দুল্লাহ শুয়ে আছে। এখানে বেশি কথা বলা সম্ভব না, তাই উঠে বাইরের দিকে পা বাড়ায়। কান্নাগুলো তার বুকে লাগছে। মেয়েটা এত কাঁদে কেন? এই, কাঁদো কেন? মিতু ফুপিয়ে বলল, আপনি পাষাণ, ইচ্ছে করেই এমন করেছেন। কি করেছি? মিতু কোনো কথা বলে না, স্বামীর চোখ বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। কাঁদলে কিন্তু ফোন রেখে দেব। কাঁদছি না তো, ফোন রাখবেন না। আমাকে আমাকে মিস করছো? স্বামীরের একটু ভালো কথায় মিতুর মন ভালো হয়ে গেল। অভিমান হওয়ায় মিঠাইয়ের মতো করে একেবারে গলে যায়। ছোট্ট করে উত্তর দিল, হুম। স্বামীর নিজেও মিতুকে অসম্ভব মিস করছে, কিন্তু সেটা প্রকাশ করলো না। গভীর নিঃশ্বাস ফেলে বলল, ঘুমাও না, রাত হয়েছে তো। ঘুম আসে না। স্বামী তার বউকে আশকারা দিল, মিহি গলায় বলল, কেন আসে না? মিতু লজ্জিত গলায় বলল, আজকে আমাদের গুরুত্বপূর্ণ রাত, ভুলে গেছেন? স্বামীর মুচকি হাসে। হিসেব অনুযায়ী আজকে তাদের বাসরাত। বাসরাত। স্বামীর মনে মনে কথাটা কয়েকবার আওড়ে বলল, আজকের রাত কি বিশেষ নাকি? মিতু রাগ রাগ গলায় বলল, আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? মনে হয় জানেন না। তুমি জানাও তাহলে। আজকে আমাদের বাসর না। বাসর? হুম। তো আপনার কি ইচ্ছে করছে দেখা করব এখন? ইচ্ছে করছে। স্বামীর আস্তে করে বলল, আমি যেদিন তোমার কাছে থাকবো সেই দিনই আমাদের বাসর হবে, ওকে? হুম। স্বামীর মাথা নেড়ে বলল, মিতু, তোমার মন খারাপ হচ্ছে? মিতুর সত্যি মন খারাপ হচ্ছে। স্বামীরকে কাছে পেতে ইচ্ছে করছে। সে ভীষণ কাতর গলায় বলল, আই লাভ ইউ। মিতুর কথায় স্বামীর হাসে ফিসফিস করে বলল, আমিও তোমাকে ভালোবাসি সোনা, ভীষণ ভালোবাসি। কাক ডাকা ভোরে ঘুম ভাঙে। পিঠে কারোর গরম নিঃশ্বাস পড়ছে। সে গাড় বেঁকিয়ে পেছনের মানুষটাকে দেখে। ধ্রুব, তার একান্ত ব্যক্তিগত পুরুষ, তাকে নতুন রূপে পৃথিবীর সুখ দেওয়ার পুরুষ। সে ঝপাত করে আবারও চোখ জোড়া বন্ধ করে ফেলে। এই মানুষটার দিকে তাকালেই রাতের ঘুম মধুর স্মৃতির মনের পর্দায় এলোমেলো ছুটে চলে। কানে বাজে ধ্রুবর আদুরে কথা, মৃদু হাসি। সকালের মুখটা আবারও লজ্জায় রক্তিম হয়ে ওঠে। জলদি বিছানা থেকে উঠতে চায়, কিন্তু তখনই শরীর নাড়া দেয় নতুন ব্যথা, নতুন যন্ত্রণায়। সকল ব্যথাকে পাত্তা দিল না। পাত্তা দিলে আবারও লজ্জায় পড়তে হবে। তাই জলদি করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে সকাল ওড়নায় মুখ ঢেকে ফেলল। ধ্রুব বিছানায় বসে সকালের জন্যই অপেক্ষা করছিল। আজকের সকালটা তার জন্য সুখের, কেননা কেমন যেন সবকিছুই ভালো লাগছে। বাথরুমের দরজা খোলার শব্দে সেই দিকেই ফিরে তাকায়। সকাল ওড়নায় মুখ লুকিয়ে আছে। ধ্রুব কিছু না বলে সেও মুচকি হাসে। সকাল আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তার মুখে মুচকি হাসি। ধ্রুব বিছানায় বসে বলল, কি ব্যাপার সকাল, ভালো আছো? সকাল কথা বলল না। লাজুক চোখে আয়নায় ধ্রুবের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ধ্রুব বিছানা থেকে নেমে সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা পাখি, কথা বলো না কেন? সে কি আবারও আমাকে কাছে পেতে চায়? কোনো সমস্যা? অস্বস্তি? না, আমি ঠিক আছি। তাহলে আরে। ধ্রুবর কথা শেষ হওয়ার আগেই সকাল ছটফট করে ধ্রুবর থেকে দূরে সরে গিয়ে বলল, না না, 8:30 বাজে, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে না, যান। এটা বলে সকাল বেরিয়ে যায়। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যায়। বারে বারে আর চোখে সকালকে দেখছে। সকাল ধ্রুবর চোখের দৃষ্টি দেখে আরো বেশি লজ্জা পাচ্ছে। তার মনে হচ্ছে ধ্রুব তার ভালোবাসার কথা সবাই জেনে গেছে। তার গায়ে ধ্রুবর প্রেমের ছোঁয়া সবাই দেখতে পাচ্ছে। তাই তো কখনো গলায় কাপড় টানছে, কখনো ওড়না টানছে। মনোয়ারা ধ্রুবকে তাড়া দিয়ে বলল, কি বাচ্চাদের মতো মিনমিন করে খাবার খাচ্ছিস? তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাচ্ছে তো। ধ্রুব হাই তুলতে তুলতে বলল, শরীর ভালো না মা, আজকে যাব না, লিভ নিয়েছি। মনোয়ারা ব্যস্ত হয়ে ছেলের কাছে, তারপরে দৌড়ে গিয়ে রুমের দিকে গেল। দুষ্টু মানুষের মতলব বুঝতে তার বেগ পেতে হয়নি। ধ্রুব নাস্তা করে রুমে এসে বিছানায় বসে দেখে একটা কাগজ রাখা। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আপনি যদি অফিসে না যান
তাহলে আজকে আমি সারাদিন মিতুর রুমেই থাকবো, ভুলেও অফিস বন্ধ করবেন না, তাহলে মেরে ফেলবো, খারাপ মানুষ। ধ্রুব অবাক হয়ে বিছানায় বসে থাকে। এই জন্যই মানুষ বাচ্চা কাচ্চা বিয়ে করে না। এমন দিনে জামাইকে ছেড়ে ননদের রুমে গিয়ে কেউ বসে থাকবে? ধ্রুব মাথা নেড়ে উঠে দাঁড়ায়। মিতুর রুমে গিয়ে ঢুকে দেখো মিতু আর সকাল বিছানায় বসে আছে। ধ্রুব মিতুর বিছানায় বসে বলল, মিতু যা, আমার রুমে যা, আর আজকের জন্য তোর রুম আমার। মিতু মুচকি হেসে চলে গেল। সকাল রাগী চোখে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব সকালের চুল হাতে পেঁচিয়ে বলল, এবার কোথায় পালাবে তুমি? ধ্রুব আর সকালকে দেখলে যে কেউ বলবে যে দুজনেই সুখী মানুষ। ধ্রুবর যত পাগল করা আবদার আছে সব সকালের কাছে, আর সকালের যত আহ্লাদ আছে সব ধ্রুবের কাছে। সকালের চোখে ধ্রুব পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধ্রুব আজকাল সকালকে চোখে হারায়। অফিসে থাকলেও কয়েকবার ফোন দেয়। বাসায় এসে ঘামে ভেজা শার্ট গায়ে নিয়ে সকালকে জড়িয়ে ধরবে। মাঝে মাঝে উল্টাপাল্টা বেসামাল কাজকর্ম করতেও ভোলে না। ধ্রুবর এমন কাজে সকাল অবশ্য রাগ করে না, সে এগুলোই বেশি উপভোগ করে। আসলে সে কেন সব মেয়েরাই আর স্বামীর চোখে বিশেষ হয়ে থাকতে চায়, আহ্লাদের প্রশ্রয় পেতে চায়, স্বামীর একটু পাগলামিময় আবদার শুনতে চায়, স্বামীর চোখে তার জন্য ভালোবাসার উত্তাল সমুদ্রের ঝড় দেখতে চায়। অনেকেই বলতে পারেন এগুলো না দেখলে কি ভালোবাসা হয় না? হয়, কিন্তু অধিকাংশ মেয়েরা স্বামীকে সবার সামনে ফিট, কিন্তু তার সামনে আদুরে স্বামী আশা করে। সেক্ষেত্রে সকাল খুব ভাগ্যবতী। ধ্রুব এমন এক পুরুষ যার কাছে কিনা সকাল কোনো কিছুই কমতি পাবে না। আজকাল সকালেরও লজ্জা কমেছে। সপ্তাহখানেক ধ্রুবকে দেখে লজ্জা ভয় সংযমে দম আটকে আসতো, কিন্তু এখন সে নিজেই ধ্রুবকে চায়, চোখের ইশারায় কাছে আনতে চায়। ধ্রুব বোঝে, পাখির ছটপটানি দেখে মুচকি হাসে। সকালকে সে আশকারা দিয়ে পৃথিবীর সুখী মানুষদের একজন বানিয়ে দিতে কোনো কার্পণ্য করে না। ধ্রুব শুধু সকালকে ভালোবাসে তা না, সে সকালের সকল বিষয়ে যত্ন নেয়, আগলে রাখে। সকালের সান্নিধ্যে এসে 28 বছর বয়সী ধ্রুব নিজেকে আবারও নতুন করে উপলব্ধি করে, সুখী ভাবে। পৃথিবীতেই আরেক প্রেমকুঞ্জর সন্ধান পায়। আজকে সকালে ধ্রুব অফিসে যাচ্ছিল, আয়নায় দাঁড়িয়ে চুল আশ্রয় নিচ্ছে। সকাল এসে গা ঘেঁষে দাঁড়ায়, বাহু আঁকড়ে ধরে নাক ঘষে আদুরে বেড়ালের মতো মিশে যেতে চায়। ধ্রুব হাত বাড়িয়ে সকালকে বুকে নিয়ে বলে, কি হয়েছে আমার পাখিটার? সকাল পিটপিট করে ধ্রুবকে দেখে নেয়, মন খারাপের সুরে বলল, আজকে অফিসে না গেলে কি হবে? ধ্রুব তার কপালে সকালের কপালের সাথে লাগিয়ে বলল, চাকরি চলে যাবে তো। সকাল অবুঝ বালিকার মতো বলল, চলে যাক। চলে গেলে আপনাকে খাওয়াবে কি? সকাল ঝলমলে করে হেসে বলল, আদর খাবো তাই তো হবে। এটা বলেই চোখ মেলে দেয়। ধ্রুব সকালের মাথায় টোকা দিয়ে বলল, ওরে দুষ্টু, আদর খেলে পেট ভরবে? ধ্রুব কিছুক্ষণ সকালের দিকে তাকিয়ে থেকে টুপ করে সকালের ঠোঁটে চুমু খেয়ে বলল, আপাতত এতটুকু আদরে পেট ভরান, আমি জলদি আসবো, আল্লাহ হাফেজ। ধ্রুব চলে গেলে সকাল আয়নায় নিজেকে দেখে, শরীরে বেশ পরিবর্তন ফুটে উঠেছে। এসব ভাবনার মাঝেই ধ্রুব আবারও রুমে আসে। সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অত আদরে লাগে কেন? আপনার বউ বলেই তো। ধ্রুব ফিসফিস করে বলল, ইস, কথাগুলো শুনলেই আদর আদর লাগে মিষ্টি পাখি। এমন দুষ্টু মিষ্টি খুনসুটির মাঝে ধ্রুব আর সকালের দিনকাল ভালোই যাচ্ছিল। মিতু ক্লান্ত চোখে স্বামীরের বাসার দিকে তাকিয়ে আছে, মুখে অভিমানের গাঢ় ছাপ, আর বুকে এক আকাশ পরিমাণ কষ্ট। এসবের কারণ হচ্ছে স্বামীরের উদাসীন আচরণ। তাদের বিয়ের 15 দিন হতে চলল, কিন্তু স্বামীর তার সাথে ঠিকঠাক দেখাই করে না। এমনকি দারোয়ানকে বলে দিয়েছে মিতুকে ঢুকতে দিলে বাড়িওয়ালাকে ঘুষের কথা বলে চাকরি থেকে বের করে দেবে। সে হুমকি শুনে দারোয়ান মিতুর সাথে কথা বলতেও নারাজ। মিতু ফোন দিলে স্বামীর ধরে, কিন্তু কেমন দায়সারা ভাবে কথা বলে। সে নিজেই কতক্ষণ এটা সেটা জিজ্ঞাসা করে, আর স্বামীর হা হু উত্তর দিয়েই চুপ। অগত্যা মিতুই ফোন রেখে দেয়। একা একা কতক্ষণ কথা বলা যায়? গত 1 ঘন্টা ধরে সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে জানে স্বামীর বাসায় আছে, কিন্তু না ধরছে ফোন আর না বাসা থেকে বেরোচ্ছে। মিতুর চোখ জ্বালা করে, চোখের পাতা কাঁপিয়ে পানি নামে।
এই লোকটা এত নিষ্ঠুর কেন? আর কেনই বা এই লোকটাকে তার মন দিয়ে ফেললো? স্বামীর তখন বাসা থেকে বের হয়, স্থির চোখে মিতুর দিকে তাকিয়ে এগিয়ে আসে। কি ব্যাপার, কোনো দরকার? মিতুর গলা কেঁপে ওঠে। আপনার সাথে কি আমার দরকারের সম্পর্ক? স্বামীর কিছু না বলে স্থির চোখে মিতুকে দেখে। বিয়ের পর থেকে মিতুকে পাগলের মতো কাছে পেতে ইচ্ছে করছে, দেখা হলেই আদর ভরা স্পর্শে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। আগাতে তো এমন ইচ্ছে করেনি, তাহলে এখন কেন এমন হয়? মন শরীর দুটোই কি বিয়ের মানে বোঝে? বিয়ের পবিত্রতা বুঝেই কি তাদের বন্ধন আরো মজবুত করতে মরিয়া? কিন্তু স্বামীর এটা চায় না। সমাজের সম্পর্কের ভিত্তি গড়েই তারপরে মিতুকে কাছে টানবে। সে মিতুর অস্থিরতা খুব করে বোঝে, ব্যাকুল চোখের চাহনি ঠিক দেখে, কিন্তু তার ভেতর সত্তা আরো জেগে যায়, কিন্তু চুপ থাকে। মনে মনে নিজেকে সান্ত্বনা দেয়, আর কয়েকটা দিন। সে তার মনকে আর মিতুকে সমান তালে বোঝালেও মিতু বুঝতে নারাজ। সে রোজ দেখা করতে উন্মাদ হয়ে থাকে, অথচ সে জানেই না তার এই উন্মাদনায় স্বামীরের বুক পুড়ে খারখার হয়ে যায়। স্বামীরকে এমন নিশ্চুপ থাকতে দেখে মিতুর কষ্ট হয়। কিছুই বলছে না কেন? স্বামীর মাথা নেড়ে বলো, কি বলবো? আপনি এমন করছেন কেন? স্বামীরের ভুরু কুঁচকে যায়। কি করেছি মিতু? আর যাই করি না কেন, আমাদের ভালোর জন্যই, তাই না? 2 দিনের সুখের জন্য বড় কোনো কিছু নষ্ট হওয়া উচিত না। স্বামীর কিসের ইঙ্গিত করছে মিতু বুঝেই তাই মাথা নেড়ে সায় দেয়। স্বামীরের দিকে তাকিয়ে তার বুকে হাত রেখে কাতর গলায় বলল, এখানে খুব কষ্ট হয়, একটুও সুখ হচ্ছে না। স্বামীরের মুখ ভার নরম হয়ে আসে, অপলক মিতুর দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যার আবছা আলোয় মিতুকে স্নিগ্ধ লাগছে। হাত বাড়িয়ে মিতুর হাতটা কাছে টেনে নেয়, কোমল গলায় বলল, আমি যেদিন কাছে টানতে পারবো এখানে আর কোনো কষ্ট হবে না। মিতু সুবোধ বালিকার মতো মাথা নাড়ে। স্বামীর বলল, বাসায় যাও, কালকে দেখা হবে। মিতু মাথা নেড়ে বাসার দিকে পা বাড়ায়। এর পরের দিন ঠিক স্বামীরের সাথে দেখা করতে আসে, কিন্তু স্বামীর লাপাত্তা। দারোয়ানের থেকে জানতে পারে স্বামীর আজকে সারাদিন বাসায় আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করে মিতু হাল ছেড়ে দেয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে বাসার দিকে পা বাড়ায়। ভেবেছিল বিয়ের পরের মুহূর্তগুলো ভালো কাটবে, কিন্তু কিসের কি, বিয়ের পরে আরো বেশি যন্ত্রণায় কাটছে। দম বন্ধ করা অবস্থায় সে রাত দিন কাটাচ্ছে। হ্যাঁ, স্বামীর বলেছিল দেখা সাক্ষাৎ কম করতে হবে, কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়া যাবে না যে তারা দুজনের স্বামী স্ত্রী। মিতুর মুখে মুখে মানলেও কাজে মানতে পারেনি। তার মন যে বড়ই অবাধ্য। এই অবাধ্য মন স্বামীরের সান্নিধ্য চায়, তাই তো বারবার ছুটে আসে। অথচ স্বামীর কেমন জানি নির্জীব আচরণ। ফোলা ফোলা চোখ নিয়ে বাসায় এসে মিতু অবাক। এসব কি? তার অগোচরে এত সব হচ্ছে আর সে জানেই না। সামির সোফায় বসে আছে, তার সামনে ধ্রুব, আনোয়ার মির্জা, সারোয়ার মির্জা বসে আছে। মিতু ভালো করে সামিরের দিকে তাকায়। আজকে সামিরকে মোটেই অগোছালো, চালচুলোহীন লাগছে না, বরং ফর্মাল পোশাকে সুন্দর লাগছে। মিতুকে দেখে ধ্রুব চোখ রাঙিয়ে তাকায়। ভাইয়ের চোখের ভাষা বুঝে মিতুর বুক কেঁপে ওঠে। মনের ভেতর উকি দেয় অজানা ভয়। ধ্রুব মিতুর থেকে মুখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে সামির ফোন দিয়ে নিচে নামতে বলে। সে নেমে গেলে সামির তাকে জড়িয়ে ধরে বলল, চাকরি হয়ে গেছে, প্রথমেই 35,000 স্যালারি। ধ্রুব উল্লাসে হেসে বলল, শালা, বাজিমাত কইরা দিছোস। তারপর কিছুক্ষণ এটা সেটা বলার পরে সামির আস্তে করে বলল, তোর কাছে কিছু চাইলে দিবি? ধ্রুব জিজ্ঞাস্য চোখে তাকালে সামির বলল, দোস্ত। আসলে কেমনে বলি? ধ্রুব সামিরের পিঠে থাপ্পড় দিয়ে বলল। আমার সাথে ফর্মালিটি বাদ দে, শালা। সামির দম নিয়ে বলল, মিতুকে পছন্দ করি। ধ্রুব বজ্রকণ্ঠে বলল, কি? চেতিস না প্লিজ, অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই। ধ্রুব শীতল চোখে তাকিয়ে আছে। মিতু? মিতু তোকে পছন্দ করে? সামির সত্যিটাই বলল, করে। মিতুও আমাকে ভালোবাসে। সামির এসব কবে থেকে শুরু হলো? আমি টেরও পেলাম না। কিছু শুরু হয়নি, তুই সম্মতি দিলে শুরু হবে। আমি মিতুকে বিয়ে করতে চাই। ধ্রুব অবিশ্বাস্য চোখে বলল, কিভাবে সামির? তুই কি পা গল? সামির ধ্রুবর হাত আঁকড়ে ধরে। প্লিজ ধ্রুব, আমি তোর আশায় আছি, প্লিজ।
ধ্রুব সামিরের মুঠো থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এসব বাদ দে তো, যা হবে না তা নিয়ে কথা বলে লাভ নাই। স্বামীরের বুকে হারানোর যন্ত্রণা কেঁপে কেঁপে ওঠে। ভেবেছিল ধ্রুবকে বুঝিয়ে রাজি করাতে পারলে মিতুকে পাওয়া সহজ হবে, কিন্তু এখন যে ধ্রুবই নারাজ। সামির চোখ জ্বালা করে উঠে। হঠাৎ করে ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, ভাই প্লিজ, তুই আমার সাথে এমন করিস না। মিতু ছাড়া আমার কেউ নাই রে, একটু দয়া কর। সামিরের করা কাজে আর কান্না ভেজা গলায় ধ্রুব থমথম খেয়ে যায়। সামিরকে টেনে সরিয়ে বলল, আরে কাঁদিস নাকি? সামিরের গাল বেয়ে তখন পানি ঝরছে। ধ্রুবর কথা পাত্তা না দিয়ে হাত বাড়িয়ে ধ্রুবর পা ধরতে চায়। সামিরের হাত বাড়ানো দেখে ধ্রুব দূরে সরে যায়। কি করছিস? মিতুকে ভালো রাখতে পারব। তুই আমাকে বিশ্বাস করছিস না? আমি পারব। ধ্রুব কান্নারত স্বামীরের দিকে তাকিয়ে থাকে। মিতুর জন্য সে মনে মনে সামিরকে সেই কবেই ঠিক করে রেখেছে, শুধুমাত্র একটা চাকরির জন্য কাউকে বলা হয়নি। এখন সামিরের কথা শুনে মনে হচ্ছে আর দেরি করা উচিত না। যেই ছেলে মেয়েটাকে পাওয়ার জন্য নিজেকে ভেঙে দিতেও দ্বিধা করে না, তাকে নিয়ে ভয় কিসের? ধ্রুব গম্ভীর গলায় বলল, বাসায় চল। সামির হাত দিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে। তারপর ধ্রুবই তার পরিবারের কাছে সব জানায়। সবাই তখন থেকে চুপ করে আছে। ছেলে ভালো, চাকরি ভালো, কিন্তু এতিম যে। ধ্রুব বেশি জোর দিচ্ছে। তারপর হাজারো কথা হয়। সামির হাতজোর করে মিতুকে চায়। এতিম ছেলের এমন আহাজারি সবার মন নরম করে। তখনই মিতু এসে উপস্থিত হয়। পরিবারের প্রত্যেকে তখন অবিশ্বাস্য দৃষ্টি দিয়ে মিতুকে দেখছে। সারোয়ার মির্জা মিতুকে ডেকে কাছে আনলেন, গম্ভীর গলায় বলল, সামিরকে পছন্দ করো? মিতু চকিত নয়নে সামিরের দিকে তাকায়। সামির তার দিকেই তাকিয়ে আছে। ভ ডোর ভুলে মাথা নেড়ে বলল, জি। সারোয়ার মির্জা সোজাসাপটা বলল, বিয়ে করতে চাও? বাবার কথায় মিতু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি দেয়। তারপরে সবকিছু স্বপ্নের মতো হয়ে যায়। ধ্রুবর জোরের কারণেই তখনই কাজী ডেকে দুজনের বিয়ে দেয়া হয়। বিয়ের পরে সামির শক্ত করে ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, তুই এত ভালো কেন? কিভাবে ধন্যবাদ দেই বলতো? ধ্রুব সামিরের চোখের পানি মুছে দিয়ে বলল, আরে এখনো কাঁদবি? তারপর সামিরের কানে কানে বলল, শালা, বাসর ঘরে যাবি না? বউ অপেক্ষা করে তো। কান্না চোখেই সামির হেসে বলল, তোর না বোন হয়? আপাতত বন্ধুর বউ হিসেবে বলেছি। সামির মাথা নেড়ে মিতুর কামরায় যায়। মিতু চুপচাপ বিছানায় বসে আছে, তার কাছে এখনো সব স্বপ্ন মনে হচ্ছে। সামির দরজা আটকে কাছে এসে মিতুর পাশে বসে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মিতু ফিট করে হেসে বলল, আমারও বিশ্বাস হচ্ছে না। স্বামীর দাঁড়িয়ে গায়ের শার্ট খুলে রাখে। মিতু দাঁড়ালে মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। মিতু আজকে স্বামীরকে ও পাচ্ছে। সরে যেতে চাইলে সামির তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, কোথায় যাও? একটু। সামির তাকে কথা বলার সুযোগ দেয় না। মিতুকে নিজের বাহুডোরে নিয়ে বলল, খুব তো ঝালানো হতো, এখন পাওয়া হচ্ছে কেন? সামিরের আদুরে কথায় মিতু লজ্জায় মিশে যায়। সামিরের আদুরে স্পর্শ পেয়ে মিতু নতুন সামিরকে আবিষ্কার করে। তারপরে সামির মিতুর কপালে চুমু দিয়ে বুকে হাত রেখে বলল, বুকে শান্তি হচ্ছে? খুব। মিতু চুপ থেকে বলল, আগের বিয়ের কথা বলেছেন? বলা উচিত ছিল না? সামির হেসে বলল, ওটা শুনলে আর আজকে বিয়ে হতো না, সবাই খুব রেগে যেত। তার চেয়ে ভালো এটা অজানাই থাকুক। কতজনেরই তো 2 বার বিয়ে হয়। এটা আমাদের জীবনের বেস্ট সিক্রেট। মিতু মাথা নেড়ে সায় দেয়। পরের দিন সামির অফিস থেকে এসে দেখল ধ্রুব সহ বাকিরা কক্সবাজার যাওয়ার জন্য তৈরি। ধ্রুব আর সকাল বেশ খুশি মনেই রেডি। সামির আসলে তাকেও তৈরি হতে বলা হয়। ধ্রুব মাথা নেড়ে কানে কানে বলল, আমার পক্ষ থেকে বন্ধু হিসেবে হানিমুন গিফট। কিন্তু আমার অফিস? ধ্রুব বলল, আমারও তো অফিস আছে। আজকে বৃহস্পতিবার, আজকে রাতে যাব, কালকে আর শনিবার থেকে শনিবার রাতেই বেক করব। ওকে। সামির হেসে রাজি হয়। 2 কপতিরা রাতেই সমুদ্রের কাছে চলে যায়। সমুদ্রের পানিতে পা ভিজিয়ে সামির আর ধ্রুব মুগ্ধ চোখে তাদের স্ত্রীকে দেখে তারপর গলা মিলিয়ে গেয়ে ওঠে।
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঞ্চা সোনা কাঁচা সোনা। সমাপ্ত। বজ।